আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ট্যাক্সেশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ করবিধি সাবজেক্ট, যেটি অনার্সের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারের একটি সাবজেক্ট। এছাড়াও ডিগ্রি সেকেন্ড ইয়ারের এই বিষয়টি অন্তর্ভুক্ত আছে। তো যাই হোক, আজকে আমি আলোচনা করব বেতন খাতে আয়, একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা পূর্বের ক্লাসগুলোতে বেতন খাতে আয় অধ্যায়ের বেসিক আলোচনা করেছিলাম এবং একটি সিম্পল সাধারণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটি ইম্পর্টেন্ট ধাঁচের বা ইম্পর্টেন্ট ধরনের একটি অঙ্ক ইনশাল্লাহ আলোচনা করব, যেটি 10 মার্কের জন্য পরীক্ষাতে আসে। ওকে, তো আমি প্রশ্নটা বিস্তারিত পড়ি ইনশাল্লাহ। তো এখানে লেখা আছে, জনাব খালেদের 2015-16 আয় বৎসরে আয়গুলো ছিল নিম্নরূপ। আচ্ছা, তার মানে তার আয় বৎসর ছিল হচ্ছে 2015-16। তো এখানে একটা বিষয়, যখন আমরা কর বর্ষ নির্ধারণ করব তখন হবে এর পরের তথ্যটা, অর্থাৎ 2015-16 যদি আয় বর্ষ হয় তাহলে কর বর্ষ হবে 16-17। কেননা আমাদের দেশে জুন টু জুন এক বছর ধরা হয়। তো যাই হোক, এরপরে আছে বেতন মাসে 16,000 টাকা, 1,000 টাকা মহার্ঘ ভাতা সহ। তার মানে এখানে বলা হচ্ছে ইনডাইরেক্টভাবে যে 1,000 টাকা মহার্ঘ ভাতা মিলে বেতন হচ্ছে 16,000 টাকা। তাহলে অরিজিনালি বেতন, আমার মূলত বেতন প্রতি মাসে 15,000 টাকা করে হয়, 15,000 টাকা করে প্রত্যেক মাসে বেতন, আর 1,000 মহার্ঘ ভাতা মিলে মোট 16,000 টাকা। এরপর বলছে উৎসব বোনাস 4 মাসের মূল বেতনের সমান। তো প্রতি মাসে আমার যদি মূল বেতন 15,000 টাকা হয়, 4 মাসে যা হবে সেটা আমরা অঙ্কে দেখাবো। এরপর বলছে আপ্যায়ন ভাতা মাসে 3,000 টাকা। এরপরে আছে যাতায়াত ভাতা 3,000 টাকা। যাতায়াত ভাতার ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, যাতায়াত ভাতার ক্ষেত্রে অর্থাৎ যাতায়াত ভাতা নগদে দেওয়া যেতে পারে, আবার যাতায়াত ভাতা নগদ টাকা না দিয়ে গাড়ি দিতে পারে, তার ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি দিতে পারে। আবার অনেক সময় অনেক কোম্পানি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি দিয়ে থাকে, পাশাপাশি যাতায়াত ভাতা নগদেও দিয়ে থাকে। তো আমরা এটা নিয়ে পরবর্তীতে যদি অঙ্ক আসে তাহলে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে তাকে গাড়ি দেওয়া হয়নি, এখানে শুধুমাত্র তাকে যাতায়াত ভাতা নগদ টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, তো কনসেশন হারে তাকে একটি সজ্জিত বাড়ি দেওয়া হয়েছে, যার ভাড়া মাসে 1,000 টাকা। এখানে একটি বিষয় আমরা একটু স্পষ্ট করতে পারি যে কনসেশন হারে বলতে কি বোঝাতে চাই। অর্থাৎ আমার বাড়ি ভাড়া যদি 5,000 টাকা হয়, আমি একটা ভাড়া নিলে, আমি যদি বাড়ি ভাড়া 5,000 টাকা দিই, তো দেখা যায় তারা আমার কাছ থেকে নামমাত্র একটা টাকা নেয়। যেমন হয়তো 5,000 টাকার জায়গায় আমার কাছ থেকে 1,000 টাকা নিল, প্রতি মাসে 1,000 টাকা আমার বেতন থেকে কেটে নিবে। এই যে নামমাত্র একটা টাকা প্রতি মাসে আমার বেতন থেকে কেটে নিবে বা কাটা যাবে, ওই সিস্টেমটাকেই বলা হয় কনসেশন হারে বাড়ি দেওয়া বা বাড়ি আমাকে ইউজ করার জন্য দিয়েছে। তো যাই হোক, আমাকে বাড়িটা ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু আমার বেতন থেকে নামমাত্র একটা টাকা তারা কেটে নিবে, যেটাই হচ্ছে কনসেশনারে বাড়ি প্রদান নিয়োগকর্তা কর্তৃক। এরপরে আছে চার্জ ভাতা মাসে 3,000 টাকা। নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকার বেতন মাসে 500 টাকা। আচ্ছা, এখানে বলা হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক, অর্থাৎ আমি যার আন্ডারে চাকরি করতেছি উনি আমাকে একজন গৃহ পরিচারিকা, যে আমার ঘর দেখাশোনা করবে বা আমার বাসার যে কোনো ধরনের কাজ সে করে দিবে, এরকম একজন, তার জন্য সে 500 টাকা করে আমাকে পরিশোধ করেছে বা নিয়োগকর্তা আমাকে প্রদান করেছে। তো এই ক্ষেত্রে নিয়োগকর্তা কর্তৃক যে কোনো ধরনের সুবিধা যদি আমাকে দিয়ে থাকে তাহলে এটা আমার আয়। কারণ আমি যদি একজন গৃহ পরিচারিকা রাখতাম বা আমার কাজ করার জন্য একজন গৃহের শ্রমিক বা লোক নিয়োগ দিতাম, তো তাকে আমাকে পরিশোধ করতে হতো 500 টাকা। এই 500 টাকা কিন্তু প্রতিষ্ঠান আমাকে দিচ্ছে, নিয়োগকর্তা আমাকে দিচ্ছে, যার কারণে এই 500 টাকা আমার হচ্ছে আয়ের অন্তর্ভুক্ত হবে। জীবন বীমার প্রিমিয়াম 5,000 টাকা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট বছরে তিনি নিম্নোক্ত খরচগুলো করে থাকেন। আচ্ছা, এইগুলো তার মানে আমার নিচে যে তথ্যগুলো দেখানো হচ্ছে
এগুলো আয়ের অন্তর্ভুক্ত নয়, এটি বিভিন্ন ধরনের খরচ। আচ্ছা, যেটি এই খরচগুলো আমার বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয় বের করতে গেলে মূলত আমার কাজে লাগবে। আচ্ছা, তারপর আমরা পড়ি, বলছে জীবন বিমার প্রিমিয়াম হচ্ছে 5,000 টাকা, বিমা মূল্য 40,000 টাকা। অর্থাৎ আমার আমি একটা জীবন বিমা প্রিমিয়াম দিই, কিস্তি দিই, সেটা হচ্ছে 5,000 টাকা। এখানে মাসে বা বছরে এরকম কোনো উল্লেখ নাই, তাহলে আমরা এটাকে বছরে ধরে নিতে পারি। আচ্ছা, এরপরে বলছে বিমা মূল্য, অর্থাৎ ওই বিমাটার মূল্য হচ্ছে 40,000 টাকা। বই ক্রয় করা হয়েছে 5,000 টাকা। শেয়ার ক্রয় বলতে এখানে বিনিয়োগ করাকে বোঝায়, অর্থাৎ আমরা কোনো একটা কোম্পানির শেয়ার ক্রয় করেছি, যেখানে আমি ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি। ডিপোজিট পেনশন স্কিমে দান মাসে 500 টাকা। আমি একটা পেনশন তহবিল তৈরি করেছি বা ওপেন করেছি, সেখানে আমি 500 টাকা করে মাসে জমা দিই, এটা আমার এক ধরনের বিনিয়োগ। 500 টাকা যৌথ বিমা তহবিলে দান, অর্থাৎ একটা যৌথ বিমা তহবিল করেছি, যৌথ বিমা করেছি, সেখানে আমি 500 টাকা করে দান করেছি। সরকারি জাকাত তহবিলে দান 5,000 টাকা, এটাও বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়। আচ্ছা, তো আমাকে প্রশ্ন করা হয়েছে জনাব খালেদের, অর্থাৎ আমি যে জনাব খালেদ, তো এই জনাব খালেদের মোট আয় বের করতে বলা হয়েছে, পাশাপাশি বিনিয়োগ ভাতা বের করতে বলা হয়েছে। আমরা এখানে যে তথ্য পড়লাম, এই তথ্যগুলো থেকেই আমার বিনিয়োগ ভাতা করতে হয়। আচ্ছা, এবং কর দায় বের করতে বলা হয়েছে। আচ্ছা, এই ধরনের অঙ্ক অবশ্যই পরীক্ষাতে 10 মার্কের জন্য এসে থাকে, 10 মার্কের জন্য পরীক্ষাতে আসে, কারণ এখানে টোটাল তথ্য আছে। আর যদি শুধু মোট আয় পর্যন্ত বলা হতো, তাহলে দেখা যায় তথ্য শর্ট করে আপনাকে 4 মার্কের জন্য পরীক্ষাতে আসে, কিন্তু এখানে পুরা একটা অঙ্কের কনসেপ্টটাই আমাকে বের করতে বলা হয়েছে, মোট আয়, বিনিয়োগ ভাতা, পাশাপাশি কর দায় নির্ণয় করতে বলা হয়েছে। যাই হোক, আমার যে তথ্য আমরা এখন পাইলাম, এই তথ্যের ভিত্তিতে আমরা সলিউশনটা দেখি কেমন হবে। আচ্ছা, তো এখানে প্রথমত দেখেন যে ওই যে করদাতা জনাব খালেদ, আমি প্রথমে এটা আলোচনা করেছিলাম যে 2015-16 যদি আয় বর্ষ হয়, তাহলে কর বর্ষ হবে 16-17। কিন্তু আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না, তবুও আমাকে এটা নিতে হবে, কারণ আয় বর্ষের পরেই, আয়ের পরেই পরের বছরে কর দিতে হয়, এই জন্য 16-17 হচ্ছে কর বর্ষ। তো প্রথমত আমি মোট আয় নির্ণয় করব। আচ্ছা, এখন মোট আয়ের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে? প্রথমেই লিখলাম বেতন খাতে আয়, ধারা 21, এটা 21 ধারার মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, মূল বেতন, এই যে দেখেন একটা বিষয় এখানে খেয়াল করেন, 16,000 টাকা মূল বেতন, কিন্তু 1,000 টাকা মহার্ঘ ভাতা ছিল, যার কারণে মাইনাস করা হয়েছে। আপনি চাইলে সরাসরি 15,000 × 12 দেখাতে পারেন। আচ্ছা, তো 16,000 থেকে 1,000 মাইনাস করলে 15,000 আসে × 12, তাহলে আমার বাৎসরিক আয় হচ্ছে 1,80,000 টাকা। এরপরে মহার্ঘ ভাতা, ওই যে মহার্ঘ ভাতা 1,000 টাকা, তো 1,000 × 12 তাহলে আসে 12,000 টাকা। তারপরে দেওয়া আছে উৎসব বোনাস, উৎসব বোনাস আমার প্রশ্নে দেওয়া ছিল 15,000 টাকা করে, 4 মাস, 4-15 60,000 টাকা। এরপরে আছে হচ্ছে আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতা 3,000 টাকা করে দেওয়া ছিল, 3,000 × 12 36,000 টাকা। আচ্ছা, এই পর্যন্ত যে তথ্যগুলো আমরা পেয়েছি, এখানে কোনো ঝামেলা নাই, এই তথ্যগুলোর মধ্যে ঝামেলা এখন সরাসরি এখানে আমরা দেখাবো। আরেকটা জিনিস আমি আরেকবার বলি, এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম, তো এখানে যে তথ্যগুলো অন্তর্ভুক্ত করব, এখানে ওই তথ্যগুলাই মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যে তথ্যের উপরে সরকারকে ট্যাক্স দিতে হবে, সরকারকে আমার আয়কর দিতে হবে, এমন আয়গুলো এখানে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো এইগুলা সরাসরি, এটার সাথে কোনো অকর্ধার্য কোনো কাহিনী নাই বা কাজ নাই, এটা আমরা সরাসরি এখানে বসাই দিলাম। এরপরে যাতায়াত যে ভাতা, যাতায়াত ভাতার ক্ষেত্রে একটা রুলস আছে, অর্থাৎ আপনাকে যতটুকু যাতায়াত ভাতা পরিশোধ করা হয়েছে, সেটা যদি নগদে পরিশোধ করা হয়, যাতায়াত ভাতাটা যদি নগদে দেওয়া হয়, তাহলে আপনাকে 3,000 করে দেওয়া হয়েছে, 3-12 36,000 টাকা, কিন্তু নগদে দেওয়ার কারণে অকর ধার্য করা হবে, অর্থাৎ আপনাকে মৌকুফ করা হবে, কিছু টাকা মাফ করা হবে, সেটা হচ্ছে 30,000 টাকা। এটা রুলস যে অকর ধার্য হবে, যাতায়াত ভাতা যদি নগদ টাকা পরিশোধ করা হয়, তাহলে অকর ধার্য হবে 30,000 টাকা। তাহলে 36,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে আমার যে 6,000 টাকা থাকে, এই 6,000 টাকা বেতন খাতে মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বেতন খাতে করযোগ্য মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এরপরে আসি কনসেশন হারে বাসস্থানের মূল্য। তো ওইখানে বলছিল যে কনসেশন হারে আমাকে একটা বাড়ি দিবে, তো সেক্ষেত্রে 1,000 টাকা করে তারা কেটে নেবে, কিন্তু বাড়িটির মূল্য কত, অর্থাৎ কত টাকা ভাড়া ছিল, অরিজিনালি ভাড়া কত টাকা ছিল, ওই বাড়িটার অরিজিনাল ভাড়া কত টাকা ছিল সেটা বলা ছিল না।
যার কারণে আমাকে একটা মূল্য নির্ধারণ করে নিতে হবে, সেটা হচ্ছে 25%। অর্থাৎ যদি নগদ টাকা বাড়ি ভাড়া ভাতা নগদে পরিশোধ না করে আপনাকে বাড়ি দেয় বা ফ্ল্যাট দেয়, এমন যদি হয়, তাহলে মোট যে মূল বেতন বাৎসরিক, সেটা হচ্ছে 1,80,000 টাকা আপনাকে বছরে বেতন দেওয়া হয়। এই মূল বেতনের উপরে 25%, 1,80,000 টাকার উপরে আপনি যদি 25% করেন, তাহলে আসবে হচ্ছে 45,000 টাকা। আচ্ছা, এরপরে আমার কাছ থেকে কিন্তু তারা একটা ভাড়া কেটে নিত, সামান্য নামমাত্র একটা টাকা আমার কাছ থেকে কেটে নিত, যেটা হচ্ছে 1,000 টাকা। তাহলে 1,000 × 12 মাসে, অর্থাৎ 1 বছরে আমার কাছ থেকে 12,000 টাকা তারা কেটে নিত। তাহলে অরিজিনালে আমার আয় হচ্ছে 45 থেকে 12 বাদ দেওয়ার পরে 33,000 টাকা। এটা আমার ভাড়া বাবদ আয়। আচ্ছা, এরপরে আসি চার্জ ভাতা। এটার সাথে কোনো কাজ হবে না। 3,000 × 12, 3,000 টাকা দেওয়া হতো, প্রশ্নে বলা ছিল 3,000 × 12 হলে 36,000 টাকা সরাসরি বসে যাবে। এরপরে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচারিকার বেতন। আমি এই বিষয়টা নিয়ে একটু আগেই আলোচনা করেছিলাম যে নিয়োগকর্তা আমাকে যে ধরনের সুবিধা দিবে, যে ধরনের আমার বাসার কাজের লোক যদি দেয়, বা আরও আনুষঙ্গিক হয়তো বাগানের মালিক দিতে পারে, আমার বাসায় লিফট আছে, এই লিফটের জন্য একজন লিফট ম্যান যদি সে দেয়, বা তার বেতন সে দিয়ে দেয় নিয়োগকর্তা, সব তথ্যগুলো আমার জন্য আয়। তো আমাকে একজন গৃহ পরিচারিকা দিয়েছিল এবং তাকে সে 500 টাকা তারা প্রদান করতো গৃহ পরিচারিকার বেতন বাবদ, যার কারণে 500 × 12 6,000 টাকা এখানে সরাসরি চলে যাবে। এটার কোনো অকার্যের কোনো রুলস নাই। আচ্ছা, এই সব টোটাল টাকা আমি যখন যোগ করব, তখন বেতন খাতে মোট আয়, অর্থাৎ এটা এমন একটা আয় যে টাকার উপরে সরকারকে কর দেওয়া যাবে, করযোগ্য মোট আয়। আচ্ছা, এরপর আমরা বিনিয়োগ ভাতাটা নিয়ে একটু আলোচনা করব। বিনিয়োগ ভাতা, তো প্রশ্নে জীবন বিমার প্রিমিয়াম দেওয়া ছিল। জীবন বিমার প্রিমিয়াম ছিল হচ্ছে 5,000 টাকা করে দিবে, লিখলাম 5,000 টাকা। আর বিমা মূল্য ছিল 40,000 টাকা। তো 40,000 টাকার উপরে 10% করলে 4,000 টাকা হবে। এই দুইটা তথ্যের মধ্যে যেটা কম সেটা আমার বিনিয়োগ বলে গণ্য করে নিতে হবে। এখানে একটু বলে রাখি, বিনিয়োগ ভাতার অন্য একটি নাম পরীক্ষাতে অনেক সময় দেওয়া থাকে কর রেয়াতযোগ্য আয়। কর রেয়াতযোগ্য আয় অর্থাৎ এমন একটা বিনিয়োগ অ্যামাউন্ট আমরা বের করব যেটার উপরে সরকার একটা নির্ধারিত বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমাকে রেয়াত দিবে, মাফ করবে বিনিয়োগ করার কারণে। তো এরপরে আসি শেয়ার ক্রয়। এটা দেওয়া ছিল 20,000 টাকা শেয়ার ক্রয় করেছে, এটা সরাসরি বসে যাবে, এখানে কোনো কাজ হবে না। ডিপোজিট পেনশন স্কিমে জমা 500 টাকা করেছিল, 12 মাসে 6,000 টাকা হয়। যৌথ বিমা তহবিল, এটা যা দেওয়া ছিল 500 টাকা, সরাসরি বসে যাবে। এরপর ছিল সরকারি জাকাত তহবিলে দান 5,000 টাকা, এটা সরাসরি বসে যাবে। আচ্ছা, এই তথ্যগুলো আমি যোগ করার পরে, এই টোটাল যে তথ্যগুলো আছে এগুলো যোগ করার পরে হবে হচ্ছে 35,500 টাকা। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি। 1 নাম্বার, এটার একটা কারণ আছে, 1 নাম্বার দেওয়ার উদ্দেশ্য আছে, আমরা পরে বুঝতে পারবো। প্রকৃত বিনিয়োগ, এটাকে আমরা বলবো কি প্রকৃত বিনিয়োগ। তাহলে প্রকৃতপক্ষে আমাদের বিনিয়োগ আছে হচ্ছে 35,500 টাকা। এরপরে আসি মোট আয়ের 25%, অর্থাৎ 2 নাম্বার লিখে আমরা লিখবো মোট আয়ের উপরে 25%। আমাদের মোট আয় ছিল হচ্ছে 3,69,000। এটার উপরে আমরা যদি 25% করি তাহলে হবে 92,250 টাকা। আচ্ছা, আর 3 নাম্বার দিয়ে এখানে লিখতে পারেন সর্বোচ্চ সীমা, অথবা কোনো কিছু না লিখে আপনি সরাসরি সর্বোচ্চ সীমা দেখাতে পারেন 1,50,00,000। 1,50,00,000 এটা একটা রুলস। তো সর্বোচ্চ সীমা হচ্ছে 1,50,00,000 টাকা। আচ্ছা, দিলাম। এখন আমি এখানে লিখব সুতরাং কর রেয়াতযোগ্য আয় অথবা অনুমোদনযোগ্য বিনিয়োগ বা বিনিয়োগ ভাতা যেটাকে বলা হয়। তাহলে আপনি লিখতে পারেন কর রেয়াতযোগ্য আয় বা বিনিয়োগ ভাতা 1, 2 ও 3-এর মধ্যে যেটি কম। অর্থাৎ 1 নম্বরে ছিল 25,000, প্রকৃত বিনিয়োগ 25,500। 2 নম্বরে আমাদের বেরোয় হয়েছিল 92,250। 3 নম্বরে সর্বোচ্চ সীমা 1,50,00,000। এই 3টা তথ্যের মধ্যে যেটা সর্বনিম্ন সেটা হচ্ছে 25,500। এইটাই হচ্ছে আমার বিনিয়োগ ভাতা বা কর রেয়াতযোগ্য আয়। আচ্ছা, এরপরে আমাদের কর দায় নির্ণয় করতে বলা হয়েছিল। আমরা কর দায়টা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, কর দায়টা কীভাবে আমরা নির্ণয় করব? প্রথমত আমার যে মোট আয় হয়েছিল 3,69,000 টাকা, এই 3,69,000 টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তি যদি মহিলা না হয়
ব্যক্তি যদি কোনো মহিলা না হয় তাহলে 2.5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে 0% কর, আর যদি মহিলা হয় তাহলে 3 লক্ষ টাকা পর্যন্ত 0% হবে। তো এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করতে পারি, সেটি হচ্ছে যে 2.5 লক্ষ টাকা পর্যন্ত, তাহলে আমার মোট আয় হচ্ছে 3,69,000 টাকা মোট আয়। তো 3,69,000-এর মধ্যে আমার 2.5 লাখ টাকা পর্যন্ত করের হার 0%, তাহলে 3,69,000 থেকে 2.5 লক্ষ টাকা বাদ দিলে আমার যে টাকা থাকে সেটার অ্যামাউন্ট হচ্ছে 1,19,000। 1,19,000। আচ্ছা, তো এই 3 লক্ষ থেকে 2.5 লাখ বাদ দেওয়ার পরে এটা 0%, যার কারণে দেখেন এখানে কোনো কর দেওয়া হয়নি, ফাঁকা রাখা হয়েছে। আর পরবর্তী অবশিষ্ট সেটা হচ্ছে রুলস হচ্ছে 4 লাখ পর্যন্ত, পরবর্তী 4 লাখ পর্যন্ত 10%, পরবর্তী 4 লাখ পর্যন্ত 10%। অর্থাৎ আমার এখানে বিয়োগ করার পরে যদি 4 লাখ থাকতো তাহলে 4 লাখের উপরে 10% করলে 40,000 টাকা আমি দেখাতাম, কিন্তু আমার অবশিষ্ট আছেই 1,19,000। তো যাই হোক, 2.5 লাখ বাদ দেওয়ার পরে 2.5 লাখের পরে 1 টাকা থেকে শুরু করে 4 লাখ পর্যন্ত যে কোনো একটা অ্যামাউন্ট হলেই সেটার উপরে 10%। এই জন্য দেখেন এখানে লেখা হয়েছে অবশিষ্ট 1,19,000 টাকার উপরে 10%, তাহলে 11,900 টাকা আসে। আচ্ছা, অথবা 5,000 টাকার যেটি বেশি এটা না লিখলেও চলবে, এটা আসলে থাকে না, দরকার নাই, জাস্ট আমরা 11,900 টাকা, তো এটা সরাসরি এখানে বসাই দিব। আচ্ছা, আর যদি 4 লাখ হতো তাহলে এই 4 লাখের উপরে 10% করলে 40,000, এখানে 40,000 বসাতাম। এরপরে আর তো নাই, তাহলে এই তথ্য আর এই তথ্য যোগ করলে আমার 11,900 টাকায় আসে। আচ্ছা, 11,900 টাকা থেকে আমরা কিন্তু একটি তথ্য বের করেছিলাম, সেটা হচ্ছে বিনিয়োগ ভাতা। বিনিয়োগ ভাতার পরিমাণ ছিল 35,500। রুলস হচ্ছে যতটুকু বিনিয়োগ ভাতা বেরোবে ওইটার উপরে 15% পর্যন্ত কর রেয়াত দেওয়া হয়, অর্থাৎ কর মাফ করে দেওয়া হয়। তাহলে এখানে লিখতে হবে বাদ বিনিয়োগের উপর কর রেয়াত, 35,500-র উপরে 15% করলে 5,325 টাকা। এটা হচ্ছে আমার মোট যে প্রদেয় কর বেরোবে, মোট প্রদেয় করের উপরে সরকার আমার কাছ থেকে এতটুকু কর মাফ করে দেবে বা মৌকুফ করে দেবে বা রেয়াত করবে। তো 11,900 থেকে 5,325 টাকা বাদ দিলে 6,575 টাকা যেটা থাকবে ওইটাই অরিজিনালি আমার কর দায় বা প্রদেয় কর, বা এটাকে আমরা বলতে পারি নিট প্রদেয় কর, নিট প্রদেয় কর। আর 11,900 হচ্ছে মোট প্রদেয় কর। তো আমরা বের করব নিট প্রদেয় কর। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.